বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, সাবেক সহকারী ইউনিট কমান্ডার, সাংগঠনিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, নেত্রকোনা। আমার বাসস্থান নেত্রকোনা শহরেই, 301 মসজিদ কোয়ার্টার, নেত্রকোনা। আমি আগে সাবেক মুক্তিযোদ্ধা সংসদে আসার আগে আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলাম। আমার পিতার নাম, পিতা মৃত উপেন্দ্রচন্দ্র ঘোষ, মাতা মৃত শেফালী রানী ঘোষ। আমার বর্তমান পারিবারিক অবস্থান হলো, আমার স্ত্রী গৃহিণী রিপা ঘোষ, আমার 2 ছেলে, সজীব ঘোষ বড় ছেলে, সে পুলিশে চাকরি করে, পুলিশের উপপরিদর্শক, যেটাকে এসআই বলা হয়। ছোট ছেলে আমার বিসিএস ক্যাডার, পোস্টাল ডিপার্টমেন্টে। এই হলো আমার সংসার, নাতি নাতনি আছে। এখন প্রসঙ্গটা হলো যে আমরা এখনের যে প্রেক্ষাপট আর 71-এর পূর্বের প্রেক্ষাপট তো এক নয়। এখন 71-এর পূর্বে আমি চলে যাই, 71-এ চলে যাই। 71-এর পূর্বে হলো আমি সক্রিয়ভাবে জড়িত হয়ে পড়ি 1969 সনের ছাত্র আন্দোলন, গণ আন্দোলনের সাথে। 69 সনে যখন আমরা স্কুলে পড়ি, ক্লাস 10-এ পড়ি, তখন আমরা গ্রামের বিভিন্ন বাজারে এই ছাত্র সংসদের ছাত্রদের 11 দফা, বঙ্গবন্ধুর 6 দফা, এইগুলা নিয়ে গ্রামে গঞ্জে আমরা মিটিং করেছি। 1969 সালের পরে আবার ম্যাট্রিক পাস করেছি, কলেজে ভর্তি হয়েছি। 71-এ কলেজে ভর্তি হওয়ার পর দেশে শুরু হলো আন্দোলনের ধারাবাহিকতা। অর্থাৎ বঙ্গবন্ধু সেই 1948 সন থেকেই, ভাষা আন্দোলনের পর থেকেই বঙ্গবন্ধু এই দেশের যে দ্বিজাতিত্ব বিভাজনটাকে মেনে নিতে পারেননি বলেই পর্যায়ক্রমিকভাবে উনি এগোতে চেয়েছিলেন। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি 1952, 1954 সালে যুক্তফ্রন্ট সরকার, 1958 সালে মার্শাল ল জারি, 1966 সনে বঙ্গবন্ধুর 6 দফা দাবি, এর মধ্যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা এবং ছাত্রদের 11 দফা, ছাত্রলীগের 11 দফা, এই নিয়ে যখন শুরু হলো 69-এর গণ অভ্যুত্থানে আইয়ুব শাহীর পতন ঘটল। আইয়ুব শাহীর পতন ঘটার পরে জিয়াউল হককে ক্ষমতা দিয়ে আইয়ুব খান ভাগলেন। পরবর্তী পর্যায়ে দেশের উত্তাল তরঙ্গ, উত্তাল আনন্দ, উত্তাল আন্দোলন। বঙ্গবন্ধু ভাষণ দিলেন 7ই মার্চ, ঐতিহাসিক ভাষণ দিলেন মুক্তারপাড়া মাঠে। এই ভাষণের পরে দেশ, ওই ভাষণে যেভাবে উনি 18 মিনিট ভাষণে যেভাবে উনি এই দেশের মানুষকে চলার জন্য নির্দেশ দিয়েছেন, প্রতিটা পদক্ষেপ এই দেশের মানুষ মেনে চলেছে। এবং আমরাও এই দেশের মানুষ, আমরা ইয়াং জেনারেশান মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য পরিকল্পনা করেছি। এবং আমাদের মাঝে তখন কাজ করেছে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের এই দেশকে স্বাধীন করতে হবে, এই দেশকে স্বাধীন না করলে আর চলবে না, এবং এই দেশ স্বাধীন করতে গেলে আর্মস স্ট্রাগলের দরকার। আমরা মুখে বললে হবে না, পাক বাহিনী যে অত্যাচার ও বিচার আরম্ভ করেছে তার বিরুদ্ধে আমরা তৈরি হতে লাগলাম। তৈরি হতে গিয়ে কী হলো, আমরা দেশের বর্ডার ক্রস করলাম, করে ভারতে গেলাম। ভারতে গিয়ে প্রথম রিক্রুট হলাম বাগমারা ক্যাম্পে, ইউথ ক্যাম্পে। সেখান থেকে আমাদেরকে ট্রান্সফার করা হলো তুরা ক্যাম্পে।
সেখানে আমরা 1 মাস ট্রেনিং করেছি। 1 মাস ট্রেনিং করার মধ্যে আমি আবার ইঞ্জিনিয়ারিং স্কোয়াডে ট্রেনিং করেছিলাম। ইঞ্জিনিয়ারিং স্কোয়াডে ট্রেনিং করেছিলাম। ট্রেনিং শেষে আমরা আমাদের যে গ্রুপটা, আমাদের ওইখানে ট্রেনিং সেন্টারে আমাদের উইং ছিল 5 নম্বর উইং। 5 নম্বর উইং হলে অনেক লোক ছিল। এর থেকে আমাদের 52 জনের একটা গ্রুপ বের করে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ 2 নাম দিয়ে আমাদেরকে তুরা থেকে শপথ গ্রহণ করিয়ে বাগমারার উদ্দেশ্যে আমাদেরকে ছেড়ে দেওয়া হলো। আমরা বাগমারা আসলাম। বাগমারা থেকে রংরা আসলাম। রংরা আসার পরে আমরা অস্ত্র আদি গ্রহণ করলাম। আমি নিজে সেলার চালাইতাম। গ্রহণ করার পরবর্তী পর্যায়ে তখন এই সীমান্ত এলাকা ভীষণভাবে উত্তপ্ত। কারণ আমরা যে সময় এসে জয়েন করেছি এই সময় নাজিরপুরের যুদ্ধ, যে 7 জন শহীদ হয়েছে, সেই শহীদের যুদ্ধের ধামাডুল, যুদ্ধের অবস্থান নিয়ে সারা বর্ডার এলাকা তখন উত্তপ্ত। আমরা এই আর্মস অ্যামিনিশন নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে আমরা একে একে ছোটোখাটো বিভিন্ন যুদ্ধে আমরা জড়িয়ে পড়লাম। বিশেষ করে আমরা যখন বর্ডার ক্রস করে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছিলাম তখন আমাদেরকে, আমরা ইনফরমালের মধ্যেই সেই জায়গাগুলো ত্যাগ করতেছিলাম। তারপরে আমাদের সাথে ছোটোখাটো যুদ্ধ, মালয়েশিয়া, রাজাকার, আলবদর, এদেশের ছোটোখাটো যুদ্ধ আমাদের অহরহ লেগেই থাকত। এবং তখন তো প্রচণ্ড বর্ষাকালে অনেক জায়গাতেই নৌকা যুগে যেতে হয়েছে। আমরা চলাফেরা করতে হয়েছে রাত্রে। অনেক জায়গাতে আমরা হেঁটে, কোমর পানি পর্যন্ত আমরা হেঁটেই চলেছি। চলার পরে বিভিন্নভাবেই যুদ্ধে আমরা জড়িয়ে পড়েছি। এবং আমরা এক পর্যায়ে ফকিরে বাজার একটা জায়গা আছে, যে জায়গাটা আপনার নেত্রকোনার শেষ বর্ডার, আবার বারহাট্টা উপজেলার অধীন সেই বাজারটা। সেই বাজারে এসে আমরা হাইড আউট করলাম। সেখান থেকে আমরা অপারেশন চালু করতে শুরু করলাম। সেই অপারেশন চালু করার পরে আমরা আক্রমণ করলাম রাজুর বাজার। সেই পাক সেনাদের সাথে যুদ্ধে আমরা ঘণ্টাধিককালের বেশি সময় এখানে যুদ্ধ করলাম। পাক সেনারা নিহত হলো। আমরাও আমাদের নির্ধারিত ছক মোতাবেক আমরা যে 2টা গ্রুপে ভাগে যুদ্ধ করেছিলাম, 1 ঘন্টারও অধিক যুদ্ধ করে আমরা এখান থেকে আমাদের পালিয়ে যাই। আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু ওদের সেনাবাহিনী মারা গেছে, রাজাকার আলবদর যারা ছিল তারাও মারা গেছে। অর্থাৎ এই রাজুর বাজার জায়গাটা হলো, সেখানে আপনার মোহনগঞ্জ, বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর, এই 4টে উপজেলায় যাওয়ার রোডের একটা সেন্টার। ওই সেন্টারে বিশাল ছিল, ব্যাংকার ছিল। ব্যাংকার থেকে এরা এই জায়গাটাকে পাহারা দিত, সার্বক্ষণিক পাহারা দিত, যাতে এই উপজেলাগুলোতে যেতে না পারে, কেউ আসতে যেতে না পারে। আমরা সেখানে হিট করেছি, আমাদের হিট সার্থকতা হয়েছে। আমরা আমাদের গ্রুপ নেত্রকোনা ত্রিমোহনী ব্রিজ, এখানে যেটা নেত্রকোনাতে বর্তমান বদ্ধভূমি হিসাবে পরিচিত, সেই বদ্ধভূমিতে আমরা প্রথম ব্রিজটা ভেঙে দিই। অর্থাৎ পূর্বতলা দুর্গাপুরের দিক দিয়ে একটা রাস্তার যোগাযোগ আছে, আমরা ওই রাস্তাটাকে যোগাযোগ ভেঙে দিই। পাশাপাশি এই জায়গাতে আছে বাগড়া করে একটা জায়গা আছে, সেই জায়গাতে একটা রেলওয়ে ব্রিজ ছিল, এই রেলওয়ে ব্রিজটা আমরা ভেঙে দিই। ভেঙে দেওয়ার ফলে ওই রেল যোগাযোগটা ওদের বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গিয়ে আমরা আরেকটা আক্রমণ করি ওই আটপাড়া নেত্রকোনা সড়কে। আমরা একটা অ্যাম্বুশ ছিল, সেই অ্যাম্বুশে যখন এরা যাতায়াত করে তখন আমরা এখানে আক্রমণ করি। আক্রমণ করাতে ওরা যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এরা মারা যায় নাই, কেউ সে স্পটে আমরা পাই নাই, কিন্তু আহত হয়েছে কেউ। আমাদের গ্রুপের কেউ কিছু হয় নাই। এইভাবে আমরা আমাদের ওই যে ফকির বাজার যেটা বললাম, এটা তখন আমাদের মুক্ত এলাকা হিসাবেই আমরা ঘোষণা দিয়ে দিলাম। অর্থাৎ ফকির বাজার থেকে এই 2-3-5 কিলোমিটারের মধ্যে কোনো সেনাবাহিনী যাতায়াত
ওরা করতে পারছে না, সাহস পাচ্ছে না। ওইখান থেকে আমরা নির্বিঘ্নে কাজগুলো করতেছিলাম। এইভাবে যেতে যেতে চলে আসলো ডিসেম্বর। ডিসেম্বরের 9 তারিখে নেত্রকোনা উন্মুক্ত করার, নেত্রকোনা দখল করার প্রোগ্রাম নিশ্চিত হয়। তা আমরা যৌথ বাহিনীর ক্যাপ্টেন চৌহানের নেতৃত্বে আমরা প্রথম দিগজান করে একটা জায়গা আছে, সেই দিগজানে আমরা মুক্তিযোদ্ধারা একত্রিত হই। দিগজানে একত্রিত হয়ে এই দিক দিয়ে আমরা 3-4টে ভাগে ভাগ হইয়া নেত্রকোনা শহরটাকে আমরা পেছে ফেলি। আমাদের দায়িত্ব পড়ে এই নেত্রকোনা, আপনারা এসেছেন যে নেত্রকোনা যে ব্রিজ, নেত্রকোনার সময় যে ব্রিজটা, সেই ব্রিজটার নামাটাতেই ছিল একটা বিশাল বড় ব্যাংকার। এই ব্যাংকারটাকে ডিঙ্গাই আমাদের নেত্রকোনা ঢোকার কথা ছিল। আমাদের এখানে লিড দিতেছিলেন আমাদের টাইগার গ্রুপের কমান্ডার জনাব সিদ্দিক সাহেব। তা আমরা যখন এই যুদ্ধটা যখন পরিচালনা করতেছিলাম, আপনারা কিন্তু জানেন যে যুদ্ধের একটা সিস্টেম আছে। সেই সিস্টেম হলো যুদ্ধে একটা থেকে স্ট্রাইকিং ফোর্স আর একটা থেকে কভারিং ফোর্স। অর্থাৎ স্ট্রাইকিং ফোর্সটা একটু সামনে থাকে, কভারিং ফোর্সটা একটু পিছনে থাকে। যদি স্ট্রাইকিং ফোর্সটা যেটা যদি বেশি বেকায়দায় পড়ে তাদেরকে হেল্প করার জন্য পাশাপাশি, খুব দূরে না, কাছাকাছি থাকে ওরা ওই কাজটা করে। তো আমাদের কোম্পানি কমান্ডার দায়িত্ব ছিলেন সিদ্দিক সাহেব আহত হলেন। আহত হওয়ার পরে আমরা এদিক থেকে উঠতে পারতেছিলাম না। এখানে আমাদের গ্রুপের 3জন লোক, 3জন মুক্তিযোদ্ধা শহীদ হন এই নেত্রকোনা 9 তারিখে নেত্রকোনা দখলের দিন। যদিও অন্য সব দিক দিয়ে নেত্রকোনাতে আমাদের মুক্তিযোদ্ধারা ঢুকে পড়েছে, কিন্তু এদিক দিয়ে ঢুকতে আমাদের সময় লেগেছে। তার পরবর্তী পর্যায়ে যখন আমাদের কমান্ডার রেড সিগন্যাল দিলেন, রেড সিগন্যাল দেওয়ার পরে এদিক থেকে গিয়েও আমাদেরকে সাহায্য করে পরে আমরা এই নেত্রকোনা ঢুকতে পারি। এবং এই নেত্রকোনা এই সাইডটা দিয়ে আমরা সবার পরে ঢুকেছি। তা আমাদের 3জন লোক শহীদ হয়েছে। তার মধ্যে আব্দুর রশিদ, আব্দুল সত্তার, আবু খা, এই 3জন লোক শহীদ হয়েছে। এবং এই শহীদের পরবর্তী পর্যায়ে আমরা 9 তারিখে জয়েন করে যোগদান নেত্রকোনা দখল করলাম। দখল করার পরে অনেক কাহিনী আছে, অনেক বিষয় আছে। আমরা আমাদের আগেই জানতাম যে মুক্তিযুদ্ধের কে পক্ষে কে বিপক্ষে। আমরা কিন্তু সেই বিপক্ষের লোকদেরকে আমরা যথাযথ হত্যা করতে পারি নাই। কারণটা হলো আমাদের যে যৌথ বাহিনীর যে প্রধান ছিলেন ক্যাপ্টেন চৌহান, তিনি আমাদেরকে বললেন যে আর গুলি চলবে না, অর্থাৎ কাউকে মারা যাবে না। যার জন্য আজকে সত্যিকার কথা বলতে গেলে নেত্রকোনা বা হয়তো সারা দেশে রাজাকার দুর্বদর যে আজকে যে স্পর্ধা, সেই স্পর্ধা থাকতো না। এর আগেই 31 জনই শেষ হয়ে যেত যদি যৌথ বাহিনী আমাদেরকে নিষেধটা না করত। তার পরবর্তী পর্যায়ে তো আমরা দেশ স্বাধীন 9 তারিখে আমাদের নেত্রকোনার সব উপজেলায় মুক্ত হয়ে গেল। 9 তারিখে আগেই সর্বশেষ মুক্ত হলো আমাদের সাথে 9 তারিখে মুক্ত হলো পূর্বদলা। তাই নেত্রকোনা যে 10টা থানা ছিল, সেই 10টা থানাই 9 তারিখের মধ্যে মুক্ত হয়ে যায়। অর্থাৎ আমরা 16 ডিসেম্বরের আগে 9 ডিসেম্বরে আমরা নেত্রকোনা মুক্ত ঘোষণা করি। আমরা মুক্ত ঘোষণা করার পরে 16 ডিসেম্বর আমাদের দেশের সার্বিক স্বাধীনতা হয়। দেশের সকল সেক্টর, সকল অঞ্চল, জেলা একের পর এক দখল হয়। দখল হওয়ার পরে 16 তারিখে এটা শেষ হয়। এই ছিল মোটামুটি 71-এর প্রেক্ষাপট। এখন এখানে অনেকেই প্রশ্ন করে যে আমরা এই যে মুক্তিযুদ্ধে নিজেকে আত্মত্যাগে নিজের আত্মা বলিদান দিতে প্রস্তুত হলাম, এইটা কিভাবে হলাম? এটা একটা ভীষণ ব্যাখ্যার বিষয়। আপনারা যারা আছেন, আপনারা ইতিহাস পড়ছেন, ইতিহাস শুনছেন, কোনোটা সঠিক শুনছেন, কোনোটা বেঠিক শুনছেন। কিন্তু বাস্তবতার নিরিখে যে কথাটা, একটা মানুষ কখন নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, যখন তার আবেগ, অনুভূতি, দেশপ্রেম প্রচণ্ডভাবে কাজ করে। এবং আমরা সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশের 98% লোক
আমরা যখন দেখেছি তখনকার জরিপে দেখা গেছে 2% লোক বিরোধিতা করেছে, তো 98% লোক মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই দেশ স্বাধীন করতে এগিয়ে গেছে। এটা তো পৃথিবীর ইতিহাসে বিরল, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এরকম ধরনের নেতা পৃথিবীতে আর কেউ তৈরি হয়নি। তা আমরা এই বঙ্গবন্ধুর উদ্দীপনাটাই আমাদের সকল সেক্টরে, এই বঙ্গবন্ধু যখন 7 তারিখে যে ব্যাংক বন্ধ থাকবে সারাদিন, 1 ঘন্টা খোলা থাকবে, কেন খোলা থাকবে? বেতন দেওয়ার জন্য 1 ঘন্টায় খোলা রয়েছে। রিক্সা অমুক জায়গাতে চলবে, অমুক জায়গায় চলবে না, তাই হয়েছে। গাড়ি ঘোড়া চলবে না, চলছে না। চাকা ঘুরছে না, ঘুরবে না, ঘুরছে না। অর্থাৎ বঙ্গবন্ধু এই তখন এই 69-এর পরেই কিন্তু ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় বলছিল মুকুটহীন সম্রাট, মুকুটহীন সম্রাট বলছিল। আর আপনারা এটাও তো জানেন যে 1969 সনের 1 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পায়। পাইলে 2 তারিখ ওরা আওয়ামী লীগ বসে মিটিং করে, 3 তারিখে একটা জনসভা করে রেসকোর্সে, 3 তারিখ জনসভা করে তোফায়েল আহমদ এখানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষণ করেছে। পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু জাতির পিতা হিসাবে আখ্যায়িত হন। এটাই তো ইতিহাস। কিন্তু এখন দেখা যায় যে আমাদের দেশে, আমি যদি ওটা যুদ্ধের ছাড়াও একটু কথা বলে ফেলতেছি, একটু রাজনৈতিক কথা হয়ে যায়, সেটা হলো যে প্রেক্ষাপটটা এমনি হয়ে গেছে, তখন আমরা যুদ্ধ করেছি, কিন্তু আমাদেরকে যদি এই দেশের জনগণ সহযোগিতা না করতো তাহলে আমরা যুদ্ধ করতে পারতাম না। কারণ আমরা দিনভরা সারাদিন আমরা একটা বাড়িতে অবস্থান করেছি। এই পাড়ার কোনো লোক বা এই বাড়ির কোনো লোক গিয়া তথ্য ইয়েতে দেয় নাই, আর্মিদেরকে দেয় নাই যেখানে মুক্তিযুদ্ধ বসে আছে। এবং এই যে একটা দিন যে আমরা অবস্থান করেছি, আমরা দেখেছি যারা এই বাড়িতে যারা সিনিয়র লোক ছিল, বুড়া মহিলারা, বুড়া পুরুষেরা, মহিলারা কাছে আসা আমাদের শরীরটা হাতায় বলতো, তোমাদের বাবা মা নাই, বলে আছে, তারপরে তোমরা আসতে পারলা। অর্থাৎ এই যে আবেগ অনুভূতি যারা ভালোবেসেছে এবং একদিনে আমাদেরকে পিঠা করেও খাওয়াইছে, এরকম নজির আছে। এই তখনকে যে মানুষের যে দেশপ্রেমটা ছিল, এটা ছিল একান্তভাবেই নিবেদিত। আর এখন তো দেশপ্রেমটা কীভাবে চলছে সেটা আপনারা নিজেরাই চোখে দেখতেছেন। অর্থাৎ আগের অবস্থানটার যদি অবস্থানটা থাকতো, তাহলে আর বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে আজকের বাংলাদেশ G8-এ থাকতো, বাংলাদেশকে নিয়ে G9 হতো। আন্তর্জাতিক এবং জাতীয় চক্রান্তিতে ওনাকে হত্যা হতে হলো, নিহত হইতে হলো। এবং এই নিহত হওয়ার পরে এই দেশ কত পিছিয়ে গেছে। এখন তারই কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশকে বিভিন্নভাবে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট রকম পরিশ্রম করছে এবং খুব সাহসিকতার সহিত যে কাজগুলো উনি করছেন, এটা ইতিহাসে বিরল। আজকে জাতিসংঘে তার প্রশংসা হয়, কারণ বিশ্বকে উনি তাকলিয়ে দিয়েছেন পদ্মা সেতু নিয়ে। যখন ইউসুফের নেতৃত্বে যখন আপনার পদ্মা সেতুকে টাকা না দেওয়ার বাহানা হলো, তখন শেখ হাসিনা বলছে যে দেশের টাকায় এই ব্রিজ তৈরি হবে। তখন এটা অনেকেই মেনে নিতে পারছে না যে এটা সম্ভব, হাউ ইজ ইট পসিবল। কিন্তু শেখ হাসিনা এটা করে দেখিয়েছে যে হ্যাঁ, আমাদের নিজস্ব অর্থায়নে এত বড় প্রজেক্ট করা সম্ভব। তখনই কিন্তু বিশ্বনেতাদের হুঁশ হয়েছে। কাজে রাজনীতির প্রেক্ষাপট এখন তো দেখতেই আছেন। আমরা যেটা মনে করি, শেখ হাসিনার বিকল্প নাই, শেখ হাসিনা টিকে থাকুক, আমরাও টিকে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের যারা নতুন জেনারেশন যারা আছেন তারাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।